আসসালামু আলাইকুম। আজকের গল্প মাতাজি, লিখেছেন গজেন্দ্র কুমার মিত্র। উত্তরকাশীর উজুলিতে স্বামী অখণ্ডানন্দের আস্তানা ছাড়িয়ে একটু উপরে উঠতে এক মারোয়ারি ভদ্রলোক চমৎকার একটি অতিথিশালা করে দিয়েছেন। প্রায় ওর নিচেই কালভৈরবের মন্দির, আর তার পাশেই থাকেন 141 বছরের এক উলঙ্গ সাধু রামানন্দ, কঠোর যোগী বলে যিনি বিখ্যাত। তাকে দেখতে বহু লোক আসে, তিনি কোথাও যান না। তিনি কোনো মঠ বানাননি, আশ্রম করেননি, চেলা নেই একটিও। যেখানে থাকেন তাকে ঝোপড়া বলাই উচিত। কেউ কোনো ছত্র থেকে ভিক্ষে এনে দিলে খান, নইলে পরম নিশ্চিন্তে চুপ করে আকণ্ঠ গঙ্গার বরফ গলা জলে ডুবে বসে থাকেন। একেই দেখতে গেছি, কিন্তু সে কাল ভোরের আগে হবে না, কারণ পৌঁছতেই সন্ধ্যা হয়ে গেছে। অতিথিশালায় গুছিয়ে বসে স্নান করে বাইরে বেরিয়ে দেখি, রাত্রে যোগিনী উত্তরকাশী যেন মোহিনী মূর্তি ধারণ করেছে। চারদিকে দূর দূরান্ত পর্যন্ত পাহাড়ের গায়ে নক্ষত্র বিন্দুর মতো বিজলি বাতির আলো। সেই সঙ্গে এখানের বিখ্যাত নৈশ বাতাস শাঁ শাঁ করে পত্রপল্লবে এক অপূর্ব সুরতরঙ্গের সৃষ্টি করেছে। নিচে থেকে গঙ্গায় একটানা একটা মৃদু গুঞ্জন, সবটা জড়িয়ে যেন মায়ালোক মনে হলো। এই স্বপ্নের মধ্যে একটু ঘুরে আসার লোভ সামলানো গেল না। প্রকৃতির এই মহোৎসবের সামিল না হতে পারলে যেন শান্তি হচ্ছে না। খাওয়ার পাট চুকিয়ে নিয়ে মনীষ ও আমি আন্দাজে আন্দাজে পথ খুঁজে খুঁজে গঙ্গার দিকে রওনা দিলুম। সঙ্গে টর্চ ছিল, তাই রক্ষা, কারণ পথের আলোর সুবিধা সর্বত্র নেই। কোন পথে যাচ্ছি তা জানি না। সবটাই অবশ্য চলার আনন্দে, ঘুরে বেড়ানোর আনন্দেই বেরোনো। তবে একসময় সত্যিই গঙ্গার তীরে গিয়ে পৌঁছলাম এবং ভিজে বালি ও উপলের বাধা অতিক্রম করে একেবারে জলের ধারে একটা পাথরও খুঁজে পেলুম দুজনে বসবার মতো। প্রথম প্রথম 2-4টে কথা বলেছিলুম, একটু পরে মনীষী স্তব্ধ হয়ে গেল, তারপর আমিও। সত্যি এখানে বসে সাধারণ কথাবার্তা যেন মনে হয় অনাচার, স্যাক্রিলেজ। চুপ করে দুজনে সেই অন্ধকারের মধ্যেই গঙ্গার দিকে চেয়ে রইলুম। একটু একটু করে দৃষ্টি সয়ে যেতে নক্ষত্রের আলোতেই গঙ্গা, ওপারের পাহাড়, গাছপালা, এপারে আশপাশের বাড়ি, কুঠিয়া অনেকটা স্পষ্ট হয়ে উঠল। সেও এক অনির্বচনীয় অভিজ্ঞতা, বাস্তবে মায়ায় মেশা। সত্যি কল্পনায় তৈরি এ কোন রূপ জগতে এসে পড়লাম আমরা। কতক্ষণ এইভাবে বসেছিলাম জানি না। হঠাৎ একটা শব্দে একটু ভয় পেয়েই চমকে চেয়ে দেখি, একটি মানুষ জল থেকে উঠে পাহাড়ের দিকে আসছে। এতক্ষণ বোধহয় স্থির হয়ে পাথরের মতোই জলে ডুবে বসেছিল, এইবার উঠে যাচ্ছে। টর্চ ফেলে ভালো করে দেখে আরও চমকে উঠলুম। পুরুষ নয়, নারী। পরনে গেরুয়া খান কাপড়, অতি সামান্যই। মাথার চুল খানিকটা জট পাকানো, গলায় রুদ্রাক্ষর মালা, অর্থাৎ সন্ন্যাসিনী। তিনি উঠে কাছে এসে পরিষ্কার বাংলাতেই বললেন, আপনাদের কথা কানে গিছল, তাতেই বুঝলুম আপনারা বাঙালি। কিছু মনে করবেন না বাবা, অনেক রাত হলো, এইবার আপনারা বাসায় যান। চমকের ওপর চমক। একটু সময় লাগলো উত্তর দিতে।
5-7 মুহূর্ত চুপ করে থেকে মনীষী প্রশ্ন করল, কেন, কোনো ভয়টয় আছে নাকি? জন্তু জানোয়ারের, বাঘ বেরোয়? ভয় আছে বলেই বলছি, তবে সে বাঘের না। এপারে বাঘ বড় একটা আসে না। কাউকে মেরেছে বলেও শুনিনি। না বাবা, জন্তু নয়। আসেন দেবতারা, শুনেছি। জানি না, স্বয়ং ভাগ্যবতী আসেন গভীর রাত্রে। এখানে স্নান করে বিশ্বনাথের অর্চনা করে যান। আরও অনেক দেবতাও নাকি আসেন। গভীর রাত্রে আসেন তারা। যারা দেখে তারা নাকি পাগল হয়ে যায়। একবার একজন ইচ্ছে করে বসেছিল, আর একজন তোমাদের মতো বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। দুজনেই উন্মাদ হয়ে গেছে। সত্যি মিথ্যে জানি না, তা নাই বা থাকলে আর। বিশ্বাস করি বা না করি, এমন মিষ্টি করে বললেন ভদ্রমহিলা যে আর উপেক্ষা করতে পারলুম না। তাছাড়া রাতও হয়েছে, ঘড়িতে দেখলুম 11টা বেজে গেছে। এবার ফেরাই তো উচিত। সুতরাং উঠেই পড়লুম, কিন্তু আমরা ঘড়ি দেখে মনস্থির করতে করতেই সে সন্ন্যাসিনী কোথায় উঠে গেছেন, কোন দিকে, আর তাকে দেখতে পেলুম না। দেখা হলো পরের দিন সকালে। সাধু দর্শন। গঙ্গা স্নান শেষ করে বিশ্বনাথের মন্দিরে পৌঁছে দেখি লোকে লোকারণ্য। এরকম পার্বত্য শহরে এত ভিড় তো হবার কথা নয়। বিশেষ কোনো যোগও তো নেই আজ। তবে কি ব্যাপার 2-4 জনকে জিজ্ঞেস করে একজনের মুখে শুনলুম, এক माताजी आई, बड़ी उच्च कोटि की साधिका, उनकी साथ बहुत से चेला और चेली, भक्त भी बहुत। इसी के लिए मंदिर में सब कोई को निकाल दिया गया। इन लोग की पूजा होगा, तब मंदिर खुलेगा और सबको लिए। মনটা খিঁচিয়ে গেল। এ আবার কি উৎপাত! কৌতূহল হলো। একটু ঠেলে ঠুলে 2-4 জনকে ধাক্কা দিয়ে সরিয়ে উঁকি মেরে দেখি মাতাজি তখন নন্দীকে প্রদক্ষিণ শেষ করে মূল মন্দিরে ঢুকছেন। কিন্তু এ কে? এ আবার কোন মাতাজি? এ মুখ তো ভুলবার নয়। একে তো বিলক্ষণ জানি। সঙ্গে সঙ্গে ছায়াছবির মতোই স্মৃতিগুলো মনের পর্দায় খেলে গেল। যখন প্রথম ওকে দেখি তখন ওর বয়স 19-20 বেশি নয়। আমারও 24-25। বোম্বাইতে প্রথম দেখা, বান্দ্রায়, সেন্ট মেরির গির্জায়। একান্ত অসহায়, নিরাশ্রয় হয়ে আমার কাছে সাহায্য প্রার্থিনী হয়েছিলেন। ছায়াছবির তারকা হবার আশায় একটি প্রৌঢ়, ফুরিয়ে যাওয়া ডিরেক্টরের সঙ্গে পালিয়ে এসেছিলেন। তার দ্বারা কোনো সুবিধে হয়নি। অসুবিধে যেটুকু হবার কথা হয়েছিল। মিথ্যা মোহের চরম মূল্য দিতে হয়েছিল। তারপর ওই অবস্থা। একেবারে ভিক্ষার পর্যায়ে নামতে হয়েছে। আমার তখন আর কি সামর্থ্য। 5-7 টাকা দিয়েছিলুম। তিরস্কার করেছিলুম প্রচুর। তারপর দেখা, বছর 2 পরে দিল্লির কনট সার্কাসে বড় একটা দোকানে বিখ্যাত এক ফিল্ম ফিনান্সিয়ারের সঙ্গে প্রকাণ্ড গাড়ি থেকে নামলেন। ঝলমল করছেন গয়নায় আর পোশাকে। দেখেই মুখটা মনে পড়ল। সঙ্গে সঙ্গেই মনে পড়ল সম্প্রতি 2-1টা ছবিতে নেমেছেন। উপনায়িকা শব্দটা খারাপ, 2 নম্বর নায়িকার ভূমিকায়। তাও সুবিধে হয়নি, মানে জমাতে পারেননি। চেহারা ভালো, কিন্তু অভিনয় আলাদা জিনিস। যাক, সেই সুযোগটুকু পাবার ইতিহাসটা জানলুম এতদিনে। ভদ্রমহিলাও চিনেছিলেন আমাকে। সামান্য একটু চোখের ভঙ্গি করে সেই চেনার প্রমাণ দিয়েছিলেন। তবে ওই পর্যন্তই। আমিও অবস্থা বুঝে আর সে আগের পরিচয় ঝালাবার চেষ্টা করিনি। তিনি তো করবেনই না। এরপর কাগজে দেখেছি সামান্য 2-1টা
ছোটোখাটো ভূমিকায় নেমেছেন, তারপর একেবারে মুছে গেছেন ও জগতের আকাশ থেকে। একেবারে অনেক দিন পরে দেখেছিলুম এক সচিত্র হিন্দি মাসিকে, এক বিখ্যাত চিত্রকরের ছবির প্রতিলিপি, সদ্য স্নাতা সিক্ত বসনা, রূপসী নারীর অপরূপ চিত্র। চিনতে দেরি হয়নি তার মডেলকে। শেষে এই পর্যায়ে এসে নামল মেয়েটি। একবার মনে হলো, সঙ্গে সঙ্গেই মনে হলো কে জানে আরও নিচে নামতে হয়েছে কিনা। তারপর এই বিস্মিত যতই হই সেটা প্রকাশ করলুম না। এতগুলি ভক্ত ওকে মহাসাধিকা রূপে স্বীকার করেছে, নিশ্চয়ই যথেষ্ট কারণ আছে। দাঁড়িয়েই আছি ক্ষুব্ধ বিরক্ত হয়ে। হঠাৎ চোখে পড়ল বাইরে এক কোণে একটি সন্ন্যাসিনী দাঁড়িয়ে আছেন, শান্ত সমাহিত হয়ে। ক্ষোভ নেই, বিরক্তি নেই, কোনো উৎকণ্ঠাও নেই। আর একটু দেখে মনে হলো কাল রাত্রের সেই সন্ন্যাসিনীই হবেন। কাছে গিয়ে নমস্কার করলুম। তিনিও বিস্মিত প্রসন্ন মুখে মাথা নিচু করলেন। মনে হলো অস্ফুট স্বরে শিব শিব করলেন। মনীষ অত্যন্ত অসহিষ্ণু হয়ে উঠেছে এতক্ষণে। সে হঠাৎ প্রশ্ন করল, আপনাদের তো ছত্র থেকে ভিক্ষা আনতে হয় এখানে, ভিক্ষা আনতে যাবেন না? তিনি হাসলেন, বললেন, কি করব বাবা, দর্শন না করে তো যাই না। একটা নিয়ম করেছি, ও একদিন না খেলে কোনো ক্ষতি হবে না। মনীষ বলল, দেখুন দেখি এ কি অন্যায়, কত লোকের কত অসুবিধে হচ্ছে, এখানে এ ধরনের পার্শালটি তো ভালো নয়। সন্ন্যাসিনী সঙ্গে সঙ্গে জিভ কাটলেন, না না, ওসব বলতে নেই বাবা, সঙ্গত কারণ আছে নিশ্চয়ই। এরা বড় স্তরের সাধিকা, এদেরই তো পূজার অগ্রাধিকার। বাবার দর্শনের জন্যে একটু অপেক্ষা করা, এ আর এমন কি কষ্ট। বেশ ভালোই তো লাগছে, তারই চিন্তায় আছি। আমরা আর ওখানে দাঁড়ালুম না, তখনকার মতো চলে এলুম। খানিকটা ঘুরে ফিরে আবার মন্দিরে এসে দর্শন করে যখন আমাদের বাসার পথ ধরেছি, আবার দেখা হলো সন্ন্যাসিনীর সঙ্গে। অতিথিশালা ছাড়িয়ে খানিকটা দূর গিয়ে যে বড় গাছটা, তারই তলায় দেখি একটি অতি বৃদ্ধ লোক বসে আছে। সন্ন্যাসীর মতোই আকৃতি, জটা নেই, তবে গৈরিক বসন এবং একটি লাউয়ের খোলার কমণ্ডলু আছে সঙ্গে। মুখ দেখেই মনে হলো লোকটি অত্যন্ত ক্লান্ত ও ক্ষুধার্ত। করুণ অসহায় এক রকমের উদাস দৃষ্টি মেলে দূরের দিকে তাকিয়ে আছে। আর চলবারও ক্ষমতা নেই, খাদ্য সংগ্রহেরও মনে হয় কোনো আগ্রহ নেই। সন্ন্যাসিনীকেও দেখেছি, অনেক দূর থেকেই দেখছি, বোধহয় এতক্ষণে ছত্র থেকে ভিক্ষা নিয়ে আসছেন। একটা ঝোলায় খুব সম্ভব ভাত আর রুটি। সাধুরা এইভাবে এখানে নিয়ে আসেন, সেই সঙ্গে ছোট্ট একটি পেতলের বালতিতে সম্ভবত ডাল। উনি কিন্তু আমাদের দেখতে পাননি, সেই দূর থেকেই একাগ্রভাবে সাধুটিকে দেখছিলেন। কাছে এসে থমকে দাঁড়িয়ে হাত জোড় করে শুধু প্রশ্ন করলেন, ভোজন হুয়া বাবা? সাধুটি ঘাড় নাড়লেন, অর্থাৎ হয়নি। সন্ন্যাসিনী বিনা বাক্যে বিনা দ্বিধায় কাঁধের সেই ঝোলাটা আর বালতিটা নামিয়ে সেইখানেই খাবারগুলো নামিয়ে দিয়ে আবারও দুহাত জোড় করে বললেন, কৃপা করিয়ে। তারপর নিজের কমলণ্ডু থেকে সাধুর কমলণ্ডুতে জলটুকুও ঢেলে দিয়ে বেশ তৃপ্ত প্রসন্ন মুখে একটু দূরে গিয়ে বসলেন। তাঁরও যে খাওয়ার প্রয়োজন আছে, আজ যে আর সে কাজটার কোনো সম্ভাবনাই রইল না, তার মুখ দেখে তার একটুও বোঝা গেল না। বরং মনে হলো
এই অসহায় বৃদ্ধটির জন্যই তিনি ভিক্ষা সংগ্রহ করে এনেছিলেন। এ যেন তার নিত্য নৈমিত্তিক কর্তব্য। গিয়ে একটা প্রণাম করার খুব লোভ হলো, কিন্তু সুযোগ পেলুম না। দেখি ওদিক থেকে সেই মহাসাধিকা মাতাজি সদল বলে এই দিকে আসছেন। চারিদিকে ভক্তের ভিড়। সেই ভিড়ের মধ্যে পড়বার ভয়ে তাড়াতাড়ি অতিথিশালায় ফিরে এলুম।